স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 5-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসি পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব। তোমাদের সেমিস্টার 5-এ কটা ডিএসসি পেপার পড়তে হয়, কোন ডিএসসি পেপারগুলো তোমাদের সহজ হবে এবং ডিএসসি পেপারে কত নম্বরের পরীক্ষা হয়, এই নিয়েই আজকের আলোচনা। তোমাদের 5th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সে 4টে পেপার পরীক্ষা দিতে হয়। দুটো সিসি পেপার, সিসি 11 এবং সিসি 12। ভালো করে শুনবে, সিসি 11 এবং সিসি 12 দুটো সিসি পেপার এবং দুটো ডিএসসি পেপার পরীক্ষা দিতে হয়। এই যে দুটো সিসি পেপার, দুটো ডিএসসি পেপার, এই 4টে পেপারই তোমাদের 65 নম্বরের করে পরীক্ষা হয়ে থাকে। তোমাদের 4th সেমিস্টারে তোমরা দেখেছো যে তোমাদের এসএসসি পেপার ছিল, সেখানে 80 নম্বরের পরীক্ষা হয়েছে। 5th সেমিস্টারে এরকম নয়, 5th সেমিস্টারে 4টে পেপার আছে, দুটো সিসি এবং দুটো ডিএসসি, এবং প্রত্যেকটা পেপার তোমাদের 65 নম্বর করে পরীক্ষা হবে। এবারে হচ্ছে দেখো, ডিএসসি পেপারের ক্ষেত্রে এটা বুঝবে, ডিএসসি পেপারের মধ্যে ডিএসসি এ এবং ডিএসসি বি তোমাদের পড়তে হয় 5th সেমিস্টারে। কি বললাম? ডিএসসি এ এবং ডিএসসি বি পড়তে হয় তোমাদের 5th সেমিস্টারে। সেক্ষেত্রে তোমরা ডিএসসি A1 নিতে পারো বা A2 নিতে পারো, এই দুটোর মধ্যে একটা তোমাদের পড়তে হবে, এবং এখানে যে ডিএসসি B1 আছে, B2 আছে, এই দুটোর মধ্যে একটা পড়তে হবে। অর্থাৎ ডিএসসি এ কোডের একটা সাবজেক্ট পড়তে হচ্ছে এবং ডিএসসি বি কোডের একটা সাবজেক্ট পড়তে হচ্ছে। এবারে তুমি B1ও নিতে পারো, B2 নিতে পারো, A1ও নিতে পারো, A2 নিতে পারো। অনেক ক্ষেত্রে এগুলো নিজেরা চয়েস করা যায়। আর কয়েকটা কলেজ কি করে, কয়েকটা কলেজ তারাই পছন্দ করে দেয় যে ডিএসসি A1 নেবে না A2 নেবে, B1 নেবে না B2 নেবে। তোমরা যদি জিজ্ঞাসা করো যে এগুলোর মধ্যে কোনগুলো সহজ, আমি তোমাদের সাজেস্ট করব যে ডিএসসি A1 পেপারটা নেবে, অনেকটাই সহজ তুলনামূলকভাবে। আর ডিএসসি B1 পেপার, এই দুটো পেপার তুলনামূলকভাবে অনেকটা সহজ হবে এবং তোমাদের পড়তে সুবিধা হবে, খুব সহজে তোমরা পড়তে পারবে এবং বুঝতে পারবে। এই দুটো পেপার খুব সহজ আছে। এবারে আজকের ক্লাসে আমি 4টে পেপারেরই তোমাদের সিলেবাসটা আলোচনা করছি, তোমরা দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে বিগত বছরগুলির মতো এবছরেও আমাদের অনলাইন কোচিং ক্লাস শুরু হয়ে গিয়েছে। তোমরা যদি 5th সেমিস্টারে অ্যাডমিশন নিতে চাও, এই বোর্ডে যে নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশন নিতে পারো। আমাদের সপ্তাহে 3 দিন ক্লাস থাকে, 2 দিন হচ্ছে রেকর্ডেড ক্লাস এবং 1 দিন লাইভ ক্লাস থাকে। পার মান্থ 600 টাকা করে ফিস নেওয়া হয় অনলাইনে, 2 দিন রেকর্ডেড ক্লাস এবং 1 দিন লাইভ ক্লাস। এছাড়া তোমরা যদি কেউ অফলাইনে ক্লাস করতে চাও, আমাদের অফলাইন ক্লাস হয়, সেখানেও তোমরা অ্যাডমিশন নিতে পারো। অফলাইন ক্লাসের ক্ষেত্রে আমাদের সপ্তাহে 2 দিন করে ক্লাস হয় এবং পার মান্থ সেক্ষেত্রে 900 টাকা করে ফিস নেওয়া হয়। চলো এবারে তোমরা দুটো পেপারের সিলেবাসটা তোমরা দেখো, ডিএসসি এ কোডের এবং ডিএসসি বি কোডের। এবারে তোমরা 5th সেমিস্টার পলিটিক্যাল সায়েন্স অনার্সের ডিএসসি পেপারের সিলেবাসটা বুঝে নাও। প্রথমে দেখো ডিএসসি A1 যেটা আছে, A1 যে পেপারটা হয় ডিএসসি A1 পেপার, এই A1 পেপারটার নাম হচ্ছে দেখো জেন্ডার অ্যান্ড পলিটিক্স, অর্থাৎ লিঙ্গ এবং রাজনীতি। এখানে দুটো মডিউলে ভাগ করা আছে সিলেবাসটা। তোমাদের আমি আগেই বলেছি যে 65 মার্কস অর্থাৎ 65 নম্বরের পরীক্ষা হয়ে থাকে ডিএসসি পেপারগুলো। মডিউল 1 দেখো, মডিউল 1-এ কী আছে দেখো, গ্রাউন্ডিংস মানে এখানে ওই লিঙ্গ এবং রাজনীতি সম্পর্কে যে প্রাথমিক ধারণা সেটা পড়তে হবে। তারপরে পিতৃতন্ত্র আছে, সেক্স জেন্ডার বিতর্ক আছে, তারপরে পাবলিক এবং প্রাইভেট, পরে আছে দেখো ক্ষমতা, নেক্সট আছে নারীবাদ, তারপরে আছে দেখো পরিবার, সম্প্রদায়, রাষ্ট্র। এর মধ্যে 3 নম্বরের মধ্যে থাকছে পরিবার, সম্প্রদায় এবং রাষ্ট্র বা রাজ্য অর্থাৎ স্টেট সম্পর্কে তোমাদের জানতে হবে। তারপরে দেখো মডিউল 2 নম্বর মডিউল 2-এ পড়তে হচ্ছে আন্দোলন এবং সমস্যা। দেখো মুভমেন্ট অ্যান্ড ইস্যুস, এইগুলো পড়তে হচ্ছে। এখানে পড়তে হচ্ছে ভারতে নারী আন্দোলনের ইতিহাস, 1 নম্বর টপিক। দ্বিতীয় হচ্ছে দেখো নারীর প্রতি হিংসা, ঠিক আছে, ভায়োলেন্স এগেনস্ট ওম্যান। তারপরে 3 নম্বর পড়তে হচ্ছে দেখো ওয়ার্ক অ্যান্ড লেবার, অর্থাৎ কাজ এবং শ্রম। তারপরে দেখো দৃশ্যমান অর্থাৎ ভিজিবল অ্যান্ড ইনভিজিবল ওয়ার্ক। নেক্সট আছে দেখো প্রজনন,
প্রজনন এবং যত্নের কাজ, ঠিক আছে, কেয়ার ওয়ার্ক। তারপরে দেখো তারপরে যেটা আছে দেখো সেক্স ওয়ার্ক অর্থাৎ যৌন কাজ। এটা গেল তোমাদের ডিএসসি A1 পেপার। তোমাদের আমি বলেছিলাম যে ডিএসসি A1 পেপারটা তুলনামূলকভাবে সহজ আছে। ডিএসসি A1 আর A2-র মধ্যে এটা সহজ আছে তুলনামূলকভাবে, অনেকটাই সহজ। এবারে দেখো ডিএসসি A2 পেপার, তোমরা যারা A2 নেবে বা কলেজ থেকে তোমাদের A2 নিতেই হবে, তোমাদের সিলেবাসটা দেখো। তোমাদের যে পেপারটার নাম A2 পেপার, এই পেপারটার নামই হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া, অর্থাৎ দক্ষিণ এশিয়া সম্পর্কে ধারণা। সেখানে প্রথম মডিউলে যেগুলো পড়তে হচ্ছে দেখো, দক্ষিণ এশিয়ার একটি অঞ্চল হিসাবে দক্ষিণ এশিয়াকে বোঝা, ঠিক আছে, সাউথ এশিয়া, আন্ডারস্ট্যান্ডিং সাউথ এশিয়া অ্যাজ এ রিজন। তারপরে এখানে কি কি পড়তে হচ্ছে দেখো, এর মধ্যে থাকছে হিস্টোরিক্যাল অ্যান্ড কলোনিয়াল, দেখো অর্থাৎ তোমাদের পড়তে হচ্ছে ঐতিহাসিক এবং ঔপনিবেশিক উত্তরাধিকার। নেক্সট আছে দেখো, নেক্সট আছে দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতি। তারপরে পড়তে হচ্ছে রাজনীতি এবং শাসন, অর্থাৎ পলিটিক্স অ্যান্ড গভর্নেন্স। এখানে পড়তে হচ্ছে শাসনের ধরন, পড়তে হচ্ছে গণতন্ত্র, কর্তৃত্ববাদ, রাজতন্ত্র, এগুলো দেখতে হচ্ছে তোমাদের। তারপরে হচ্ছে দেখো বি যেটা আছে দেখো, বিটা হচ্ছে তোমাদের দেখো উদীয়মান সাংবিধানিক অনুশীলন। সেখানে ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, পাকিস্তানের সরকারের ধরন পড়তে হচ্ছে। এবারে দেখো মডিউল টু যেটা পড়তে হচ্ছে দেখো আর্থসামাজিক সমস্যা, অর্থাৎ সোশ্যাল ইকোনমিক্স ইস্যুস পড়তে হচ্ছে। এর মধ্যে থাকছে দেখো পরিচয়ের রাজনীতি, আইডেন্টিটি পলিটিক্স। এখানে আছে চ্যালেঞ্জ এবং প্রভাব, সেক্ষেত্রে ভারত, নেপাল, শ্রীলঙ্কার কেস স্টাডি পড়তে হচ্ছে। নেক্সট আছে দেখো, নেক্সট হচ্ছে আঞ্চলিক সমস্যা ও চ্যালেঞ্জ, অর্থাৎ রিজিওনাল ইস্যুস অ্যান্ড চ্যালেঞ্জেস। সেখানে কি কি পড়তে হচ্ছে দেখো, সেখানে পড়তে হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা সার্ক, তারপরে হচ্ছে সার্কের সমস্যা সম্ভাবনা, এগুলো পড়তে হচ্ছে। তারপরে পড়তে হচ্ছে টেরোরিজম অর্থাৎ সন্ত্রাসবাদ, দক্ষিণ এশিয়ার রাজনৈতিক ও সামাজিক পরিণতি। তারপরে আছে রিফিউজি ক্রাইসিস অর্থাৎ শরণার্থীর সংকট। এবারে দেখো ডিএসসি বি যে পার্টটা আছে বি1 পেপার যেটা আছে, সেই বি1 পেপারের নাম হচ্ছে দেখো ইন্ডিয়ান ফরেন পলিসি ইন এ গ্লোবালাইজিং ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বায়ন বিশ্বে ভারতীয় পররাষ্ট্রনীতি। এখানে দেখো প্রথম মডিউলে যেগুলো পড়তে হবে দেখো, 1 নম্বর মডিউলে পড়তে হচ্ছে ভারতের পররাষ্ট্রনীতি অর্থাৎ ইন্ডিয়ান ফরেন পলিসি, আর উত্তর ঔপনিবেশিক রাষ্ট্র থেকে একটি উচ্চাকাঙ্ক্ষী বৈষয়িক শক্তি। দ্বিতীয় যে টপিকটা আছে দেখো রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক, ইউএসএ মানে তোমরা জানো আমেরিকা, USSR, রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক। 3 নম্বর টপিক হচ্ছে চীনের সাথে ভারতের সম্পর্ক। তারপরে দেখো মডিউল 2 যেটা পড়তে হচ্ছে ইন্ডিয়া ইন সাউথ এশিয়া, অর্থাৎ দক্ষিণ এশিয়ার ভারত। এখানে হচ্ছে তোমার আঞ্চলিক কৌশল নিয়ে বিতর্ক। তারপরে হচ্ছে ভারতের আলোচনার ধরন এবং কৌশল, বাণিজ্য, পরিবেশ এবং নিরাপত্তা ব্যবস্থা। 6 নম্বর টপিক হচ্ছে তোমাদের সমসাময়িক বহুমুখী বিশ্বে ভারত। তোমাদের যেটা বললাম যে তোমাদের এই ডিএসসি পেপারের মধ্যে A1 পেপার, ডিএসসি A1 আর B1 এই দুটো নেওয়ার চেষ্টা করবে। এই দুটো পেপার তুলনামূলকভাবে অনেক সহজ, এই A2 এবং B2 এর থেকে তুলনামূলকভাবে অনেক সহজ, এই দুটো নেওয়ার চেষ্টা করবে। তারপর B2 পেপারের সিলেবাসটা দেখে নাও। B2 পেপার হচ্ছে B2 পেপারটার সমসাময়িক ভারতে উন্নয়ন প্রক্রিয়া এবং সামাজিক আন্দোলন। এখানে দেখো মডিউল 1 যে সিলেবাস আছে দেখো, এই পেপারটার সিলেবাসটা একটু অনেকটা বড় আছে, ঠিক আছে। এখানে দেখো স্বাধীনতার পর থেকে উন্নয়ন প্রক্রিয়া, তারপরে আছে রাষ্ট্র এবং পরিকল্পনা, তারপরে উদারীকরণ এবং সংস্কার। নেক্সট আছে শিল্প উন্নয়নের কৌশল এবং সামাজিক কাঠামোর ওপর এর প্রভাব। তারপরে আছে মিশ্র অর্থনীতি, বেসরকারীকরণ, সাংগঠনিক এবং অসাংগঠনিক শ্রমের ওপর প্রভাব। তারপরে নতুন মধ্যবিত্তদের উত্থান। নেক্সট আছে কৃষির উন্নয়ন কৌশল এবং সামাজিক কাঠামোর ওপর প্রভাব। নেক্সট আছে দেখো ভূমি সংস্কার, সবুজ বিপ্লব। নেক্সট আছে দেখো 1990-এর দশক থেকে কৃষি সংকট এবং কৃষকের ওপর এর প্রভাব।
এবার দেখো মডিউল টু থেকে যেগুলো তোমাদের পড়তে হচ্ছে, মডিউল টু দেখো প্রথম যে টপিকটা আছে সামাজিক আন্দোলন পড়তে হচ্ছে, সামাজিক আন্দোলন এবং নতুন সামাজিক আন্দোলন অর্থাৎ নিউ সোশ্যাল মুভমেন্ট। তারপরে পড়তে হচ্ছে দেখো, তারপরে পড়তে হচ্ছে সামাজিক আন্দোলনের অধ্যয়ন পদ্ধতি, এখানে মার্ক্সবাদী তথ্য, গান্ধীবাদী তথ্য, সম্পদ সম্পর্কে পড়তে হচ্ছে। তারপরে আছে গতিশীলতার তত্ত্ব, আপেক্ষিক বঞ্চনার তত্ত্ব। নেক্সট আছে দেখো ভারতের বিশ্বায়ন এবং সামাজিক আন্দোলন, 18টা শ্রেণী আছে, ঠিক আছে। তারপর দেখো পরিবেশগত আন্দোলন, উপজাতি আন্দোলন, নারী আন্দোলন, নাগরিক অধিকার আন্দোলন, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের ডিএসসি পেপারের টোটাল সিলেবাস। আর তোমাদের আমি যেটা সাজেস্ট করব, তোমরা A1 ডিএসসি A1 এবং B1 নেবে, কারণ এই দুটো পেপার অনেক সহজ আছে আর ভালোভাবে তোমরা তাহলে ভালো নম্বর পেয়ে পাস করার ক্ষেত্রে তোমাদের অনেক সুবিধা হবে।